আজকের গল্প অনুসোয়া। আমেরিকা থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন অরিন্দম। ভালোবাসবো বলে ভালোবাসাটা হয়নি, এমনি করেই হয়ে গেছে। বলতে গেলে একরকম নির্ভেজাল দুষ্টুমি দিয়েই এর শুরু, আর শেষটা না, এর বোধহয় কোনো শেষ নেই। আনন্দ বেদনার ফাল্গুধারা নিয়ে শুধু বইয়েই চলা যেন রবীন্দ্রনাথের সেই কবিতার মতো। পথের শেষ কোথায়, কি আছে শেষে? ওকে প্রথম দেখি কলেজে পরীক্ষার হলে। আমি তখন ওদের কলেজের নতুন লেকচারার। লাভ অ্যাট ফার্স্ট সাইট। তাই হলো, ছাত্রী শিক্ষকের সম্পর্ককে এক লহমায় বদলে দিলাম। কঠিন সিদ্ধান্ত, কঠিন সম্পর্ক এবং সর্বোপরি কঠিন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমার এ আবেগের যুদ্ধ। জানি জয় যতটা, তার চেয়েও বেশি পরাজয়ের গ্লানি। অনেক প্রতিকূলতা, অনেক অপবাদের ভয়ও আমার ইচ্ছেকে বদলে দিতে পারেনি। পরীক্ষার হলে ওই 3 ঘন্টার দেখা, তারপরে কেমন করে যেন সময়গুলো দ্রুত ওকে আমার কাছে একেবারে আমার হৃদয়ের নিভৃতে এনে চুপটি করে বসিয়ে দিল। মন কাড়া সুন্দর হাসির জন্য ওকে নাম দিয়েছিলাম অনুসোয়া, এবং সে আমাকে ডাকত অরিন্দম বলে। সেই ক্ষণ, সেই স্মৃতি আজও এই প্রবাসে আমাকে তাড়া করে বেড়ায়। 1 দিন 2 দিন না, দীর্ঘ 9 মাস ওর সঙ্গে টেলিফোনে কথা বললাম, কিন্তু পরিচয় দিলাম না। ইচ্ছে করে নয়, ভয়ে। পাছে সে অন্যভাবে আমাকে নিয়ে সব বলে দেয়। কলেজে কি তখন মুখ দেখানো যাবে? আগে তো ওকে আমার বুঝতে হবে, তারপরে না প্রকাশ। প্রথম প্রথম ফোনে পরিচয় না দেয়ায় সে রাগ করত, ফোন রেখে দিত। বলতাম, আমাকে মন্দ কথা বা গালাগালি দিও না, সুন্দর করে কথা বলো, না হলে পরিচয় দিলে তুমিই লজ্জা পাবে। পরিচয় না দিলেও তুমি এমনিতেই আমাকে চিনতে পারবে, শুধু সময়ের ব্যাপার। এরপর থেকে সে সুন্দর করে আমার সঙ্গে কথা বলতো। মাঝে মধ্যে সে আমাকে বলতো, আপনি একটা রহস্য। ওর তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। টেলিফোনের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলোর মুখস্থ নিতাম। একবার সন্দেহ করে বলেছিল, আপনি কি কোনো কলেজের প্রফেসর নাকি? আমি হেসে উড়িয়ে দিতাম, বলতাম, আমি তো বিএ পাশ করে কি কেউ কলেজে পড়াতে পারে? আরও অনেক ক্লু দিয়েছিলাম, তাও ধরতে পারেনি। সন্দেহ হলে বলতো, কিন্তু নিজেকে লুকানোর জন্য যা বলতাম তা বিশ্বাস করত। আমার গ্রামীণ ফোনের নাম্বারে ফোন করত, অথচ গ্রামীণ ফোন অফিসে গিয়ে গ্রাহকের নাম জেনে নেয়ার কৌশলটাও ওর মাথায় আসেনি। একদিন ফোন করে বলেছিলাম, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? এক লাফে উচ্চস্বরে বলে উঠল, আপনি আমার প্রোগ্রাম দেখেছেন? বললাম, কিসের প্রোগ্রাম? জানি না তো, এমনিতেই রবীন্দ্রনাথের এই গানটি মনে পড়ল, তাই বললাম। ও মেনে নিল। আসলে ওর কথাই সত্যি। কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতির প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগী হিসেবে সে ওই গানটি গেয়েছিল, এবং আমি মঞ্চে আরও 3 জন সহকর্মীর সঙ্গে বিচারক ছিলাম। অনুসোয়া আমার চোখের কাছে, শরীরের অতি কাছের দূরত্বে তার সঙ্গীত পরিবেশন করছে, এবং আমার হাতের কলম দিয়ে আমার ভালোবাসার মানুষটিকে মূল্যায়ন করছি। কঠিন পরীক্ষা, একদিকে বিচারক হিসেবে দায়িত্ব পালন, অন্যদিকে ভালোবাসার মানুষটির প্রতি সহানুভূতি। ইচ্ছে থাকা সত্ত্বেও বলতে পারি না, অনুসোয়া, তাল লয় উচ্চারণ সব ঠিক রেখে গাও, আমি মার্ক দেওয়ার জন্য প্রস্তুত। তুমি তোমার যোগ্যতা দিয়ে আমার কাছ থেকে পুরো 10 নাম্বার নিয়ে নাও। কিন্তু না, সে পারেনি। সহকর্মী এক মহিলা বিচারক আমার দেয়া নাম্বার দেখে বললেন, এত কম নাম্বার দিলে কেন? মেয়েটা সুন্দরী দেখেও তো তোমার একটু বেশি নাম্বার দেওয়া উচিত। মনে মনে বললাম, ওর এই লোক দেখানো 10 নাম্বারের পুরোটা দরকার নেই,
ওকে আমার হৃদয়ের অগণিত নাম্বার দিয়ে দিলাম। পরীক্ষার ফল বের হলো। আগেই জানি রেজাল্ট কেমন হবে, ঠিক তাই হলো। অনুসুয়ার মন খুব খারাপ। ফোনে অনেক সান্ত্বনা দিলাম। এরপরে তার শুরু হলো নতুন বায়না। আমাকে দেখবে সশরীরে। অনেক অনুনয়, অনেক অনুরোধ। ওর মনের অবস্থা বুঝতে পেরেছি। এদিকে আমিও দীর্ঘদিনের আত্মগোপনে হাঁপিয়ে উঠেছি। দ্বিধা এবং দ্বন্দ্বের দোলাচলে আমি সিদ্ধান্তহীন। বুঝতে পেরেছি অনুসুয়া আমার আসল সত্তাকেই সন্দেহ করে রেখেছে। এখন তার শুধু মিলিয়ে দেখার চেষ্টা। কলেজে একদিন এসে এক পিয়নকে পাঠালো আমার মোবাইল ফোনের নাম্বারটা নেয়ার জন্য। মনে হয় সে যে রহস্যকে প্রতিদিন ফোন করে সেই একই ফোন নাম্বার কিনা। সবই দেখলাম, সবই বুঝলাম, পিয়নকে নাম্বারটা দিলাম না। রাতে ফোনে আবারও অনুরোধ, আমাকে দেখার জন্য, পরিচয় জানার জন্য। ছাত্রী শিক্ষকের স্বাভাবিক সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে আমি অসম সাহসিকতার সঙ্গে ভিন্ন সম্পর্কের ভুবন রচনা করেছি। আমি অনুসুয়াকে মন থেকে ভালোবেসেছি, আপন করে নিতে চেয়েছি। কলেজে আরও অনেক সুন্দরী মেয়ে ছিল, কিন্তু অন্য কারোর প্রতি আমার হৃদয়ের কোনো দুর্বলতা ছিল না। শুধু কেন অনুসুয়াকে আমার ভালো লেগেছে এই প্রশ্নের সঠিক উত্তর আজও অজানা। কারো কারো শারীরিক অবয়ব, কথা বলার ঢং, হাসি কিংবা চোখের দীপ্তি কারো না কারো অন্তরে কখন দোলা দেবে কেউ জানে না। এই দীর্ঘ আত্মগোপনের জবনিকা টানার জন্য অনুসুয়াকে বললাম, তুমি তো আমাকে প্রতিদিন দেখো, আবার নতুন করে কি দেখবে? আজকে তাহলে শেষ পর্যন্ত পিয়নকে পাঠালে আমার ফোন নাম্বার মিলিয়ে দেখার জন্য? শুধু এইটুকুই। ব্যাস, ফোনের ওপাশ থেকে আনন্দের অট্টহাসিতে সে প্রফুল্ল। এখনো এতগুলো বছর পরেও সে হাসির রেশ আমার কানে দিব্যি প্রাণবন্ত। 9 মাসের সন্দেহটা আজকে প্রমাণিত হওয়ায় সে উচ্ছ্বসিত। বলল, আমি আগেই অনুমান করেছিলাম আপনিই হবেন অরিন্দম। পরিচয় তো জানলে, এখন কি আমাকে ভালো লাগবে? লাগবে। তাহলে কাল দেখা হোক। তাই হলো। দিনটি এখনো মনে আছে। অনুসুয়া কলেজে এলো। দেখলাম, মন ভরে দেখলাম। মনেই হলো না সরাসরি এই প্রথম আমার অনুসুয়ার সঙ্গে কথা বলছি। চোখে চোখ রাখলাম। বললাম, অনুসুয়া, একটা শব্দ করো তো। ফোনে এ কথাটি প্রায়ই ওকে বলতাম। এর অর্থটা সে জানে। অনুসুয়া লজ্জায় রাঙা হয়ে গেল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল। বলল, ঢং, আমার বুঝি লজ্জা করে না? হাসি খুশি আর আনন্দের সঙ্গে সঙ্গে কেমন করে যে আমাদের 3টি বছর কেটে গেল টের পেলাম না। প্রথম যুদ্ধে তো জয়ী হলাম, এরপরে রয়েছে দ্বিতীয় যুদ্ধ। অনুসুয়া তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে এই দীর্ঘদিনেও আমাকে পরিচয় করিয়ে দেয়নি। আর এদিকে আমার পরিবারের সদস্যরা এ সম্পর্ক মেনে নিতে চায় না। বলে, তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছ, আর তোমার বউ হবে ইন্টারমিডিয়েট পাশ করা একটা মেয়ে। তাদের অনেক বোঝালাম, ভালোবাসার কাছে এটুকু অযোগ্যতা কোনো দোষের নয়। সংসারে মেজ বোনের প্রাধান্য বেশি, তাকেই বেশি করে বোঝালাম। একদিন বোনের একটি অপারেশন হলো ঢাকার বারডেমে। বি পজিটিভ রক্তের দরকার। ডাক্তার বললেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ রক্ত দিলে ভালো হয়। বোনকে রক্ত দিলাম। তার 2 দিন পরে অনুসুয়াকে নিয়ে বারডেমে অসুস্থ বোনের সামনে উপস্থিত হলাম। বোন আমাদের 2 জনকে আশীর্বাদ করলেন। অনুসুয়াকে বললাম, তোমার বাবা মাকে বলো আমাদের সম্মতির কথা। অনুসুয়া তার যুদ্ধে হেরে গেল। বিয়ের কথা শুনে আমার সঙ্গে দেখা বন্ধ করে দিল। ফোনে কথা বলা বন্ধ করে দিল। হয়তোবা কিছুটা তার নিজের সিদ্ধান্ত, কিংবা কিছুটা তার পারিবারিক সিদ্ধান্ত। অপেক্ষা করলাম।
1 মাস পর অনুসুয়া তার সিদ্ধান্ত জানালো। আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে গেলে সে আমাকে বিয়ে করবে, না হলে নয়। আমার মতো মধ্যবিত্ত ঘরের একটি ছেলের কাছে বিদেশ মানেই সোনার হরিণ। বিদেশ মানেই অনেক টাকা খরচ। কখনোই বিদেশের স্বপ্ন দেখিনি। দেশেই খুশি ছিলাম, যা ছিল তাতেই সুখী ছিলাম। অনুসুয়া আমার মনের মধ্যে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল। অনুসুয়া আমার পুরুষত্বের ওপর একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমার নির্ভেজাল ভালোবাসায় শর্ত জুড়ে দিল। আমার এক বন্ধু বেলজিয়াম থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছে। আমাকে সে সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিল। অনুসুয়াকে বললাম, আমি বেলজিয়ামে চেষ্টা করতে পারি। অনুসুয়া বলল, না, বেলজিয়াম টেলজিয়াম নয়, অস্ট্রেলিয়াতে যেতে হবে। অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে যাওয়ার জন্য নয়, অনুসুয়াকে পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিলাম। অনুসুয়ার জন্য আবার আরেক যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। অনুসুয়াকে বললাম, আমি পারবো অনুসুয়া, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার সঙ্গেই থাকো, সাহস দাও। কলেজে চাকরির পাশাপাশি আরও একটি সম্মানজনক চাকরি করতাম। অনুসুয়া জানত আমি খুবই পরিশ্রমী ছেলে। আমার মতো সেও গান পছন্দ করত, কবিতা ভালোবাসত। আমাদের দুটো পরিবারই সংস্কৃতির পরিমণ্ডলে আবদ্ধ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি খুব পছন্দ করত অনুসুয়া। আমার কণ্ঠে প্রায়ই আবৃত্তি শুনতে চাইত। ফোনের এপার থেকে ভরাট কণ্ঠে আবৃত্তি করে ওকে মন্ত্রমুগ্ধের মতো করে রাখতাম। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? আমি এই লাইনটিকে মাঝে মধ্যে ব্যঙ্গ করে বলতাম, অনুসুয়া, আমাদের আর কবে বিয়ে হবে? আমার দুটো চাকরি যখন 4টেই গিয়ে পৌঁছাবে তখন তুমি আমায় বিয়ে করবে? অনুসুয়া খিলখিল করে হাসত। ঝর্ণার জলের শব্দের মতো হাসির অনুরণন তার কণ্ঠে লেগে থাকত। আবার অস্ট্রেলিয়ার প্রস্তুতি যখন পাকাপোক্ত, তখন অনুসুয়া তার সর্বশেষ সিদ্ধান্ত প্রকাশ করল। আমার সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দিল। একদিকে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার আসে, অন্যদিকে অনুসুয়া দূরে সরে যায়। আমাকে সে ধোঁকা দিল। ধীরে ধীরে মনকে স্থির করলাম। ভাবলাম, দেশে যতই প্রিয়জনের কাছ থেকে কষ্ট পাব, বিদেশে ততই বেশি মন দিয়ে থাকতে পারব। এখানকার মায়াটা যতটা কমবে ততই মঙ্গল। একই সঙ্গে আমি আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার প্রস্তুতি নিলাম। খুব মনোযোগ দিয়ে এ বিষয়ে নিজেকে ব্যস্ত রাখলাম। আমেরিকান এক ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার জন্য ভিসা পেয়ে যায়। তখন হাতে মাত্র 4 দিন। গ্রামের বাড়িতে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এলাম। একই কলেজের খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাত্র এবং সহকর্মী অধ্যাপককে বললাম। তারা চোখের জলে এয়ারপোর্টে আমাকে বিদায় জানালো। আমি আনন্দ এবং বেদনার দোলাচালে ব্রিটিশ এয়ারওয়েজে আকাশে উড়লাম। অনুসুয়া জানল না আমারই চলে যাওয়া। ভালোবাসার জন্য আমি দুরন্ত ষাঁড়ের কপালে বাঁধিনি লাল কাপড়, কিংবা বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনিনি 108টা নীলপদ্ম। কিন্তু ভালোবাসার সম্ভ্রম বাঁচাতে যে শর্ত পূরণ করতে পেরেছি, সেটুকুই আমার পরম অহংকার। অনুসুয়াকে সারা জীবনের জন্য বাস্তব থেকে সরিয়ে স্বপ্নে সাজিয়ে রাখলাম। নিউ ইয়র্কে পৌঁছে শেষবারের মতো ফোন করে ওকে বললাম, অনুসুয়া, আমি এখন আমেরিকায়। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।